এবারে আসছি সলিড স্ফিয়ার। এটা ইনসাইড আর লেস দেন আর। আর লেস দেন আর হলে এরকম একটা কোথাও আমি ঢুকে পড়লাম, এটা কিনা আর, তাই তো? আমি এইখানে এই এই আর রেডিয়াসেরই একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম, করতেই পারি। যতটুকু আমি যে জায়গাটাতে আমি ফিল্ডটা চাইছি আমি সেই রেডিয়াস ধরেই একটা গাউসিয়ান সারফেস কনসিডার করব। তাহলে সেক্ষেত্রেও আমি লাগাতে পারি গাউস ই ডট ডিএস, সেগুলো কিউ এনক্লোজড কত। আচ্ছা লিখছি আগে, কিউ এনক্লোজড বাই এপসিলন নট close integral E dot ds. This is equal to Q enclosed means, ভালো করে বোঝ, এইটুকুর মধ্যে রয়েছে 4/3 পাই আর কিউব, এটা স্ফিয়ারের ভলিউম ইনটু ডেনসিটি বাই এপসিলন। এইটুকুই হচ্ছে এর মধ্যে চার্জ। এর বাইরে যেটা রয়েছে তার এফেক্ট এখানে থাকবে। আবার ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। না, বাইরেটার কোনো এফেক্ট এখানে থাকবে না, ফিল্ডের এফেক্ট থাকবে না। নেট ফিল্ড যখন বেরোবে আলটিমেটলি এই জায়গাটাতে নেট ফিল্ডই হচ্ছে এটা। এই যে সেলটা রয়েছে বাইরে, ওর জন্য যে ওই জায়গার ফিল্ড থাকবে না, ক্যান্সেল আউট হবে, সবাই মিলে ওরা ক্যান্সেল করে দেবে। বাইরের সেলের কোনো এফেক্ট ওখানে নেই, যা আছে ভিতরে। ই হচ্ছে, এইখানে খেয়াল কর ক্যালকুলেশনটা, 4/3 পাই আর কিউব রো 4 পাই আর স্কোয়ার। বল বল কি বুঝতে পারছি বল। ভিতরে আর রেডিয়াসের যে স্কয়ারটা আমি যদি কেটে নিই তাহলে একটা সেল হয়ে গেল। সেটার কোনো এফেক্ট থাকবে না? সেলটার এই ফিল্ডের কোনো এফেক্ট নেই। ফিল্ড ক্রিয়েট করবে ওরা, করবে নাকি তা না, নিশ্চয়ই করবে। সবাইকে যদি কনসিডার করে নিস এই ফিল্ডে, এই সেলটার সব পোর্শনকে, আলটিমেটলি ওরা কেউ কাউকে সবাইকে ক্যান্সেল করে দিয়ে ওখানে কিছু রাখতে পারে। কারণ ওটা অ্যাজ ইফ ওটা তো বাইরের একটা সেল বলতে পারে। এখানে আমি ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করছি, 4 পাই বেরিয়ে গেল, এখানে একটা আর হবে, তাহলে আর রো বাই সাইজ এপসিলন নট, আর রো বাই সাইজ এপসিলন। তাহলে ই ইজ ইকুয়াল টু আর ইন্টু রো বাই সাইজ এপসিলন নট। খেয়াল কর এখানে কি ফিল্ড পেয়েছিলাম, ফিল্ড ভ্যারিজ অ্যাজ 1/r স্কয়ার। এখানে ফিল্ড ভ্যারিজ অ্যাজ আর। পাল্টে যাচ্ছে ঘটনা। আচ্ছা, এই প্রবলেমটাকে আরেকটা স্টেপ ফরওয়ার্ডে এগোনো যেতে পারে। এই স্টেপটাকে আরেকটুখানি অন্যরকম করা যেতে পারে, যদি বলে, আমি তো বলেছিলাম ইউনিফর্ম ডেনসিটি রো কনস্ট্যান্ট, আমি আগের কেসগুলো সেভাবে ট্রিট করেছি। এমন তো হতে পারে বললো যে রো ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু আর, মানে ডেনসিটিটা ইটসেলফ বেড়ে যাচ্ছে। তখন কি হবে, তখন এই সেম জিনিসটাকে একটু অন্যরকম ভাবে করতে হবে। এই হচ্ছে আর রেডিয়াস, হিসাব করতে হবে এর মধ্যে কতটা চার্জ আছে, তাই তো? এখন তো শুধু 4/3 পাই আর কিউব কিন্তু রো করতে পারবি না,
কারণ রো ইজ এ ফাংশন অফ আর। তাহলে তখন আমাদেরকে যেটা করতে হবে, আমি এখান থেকে একটা ছোট্ট R1 রেডিয়াসের একটা ডিআর এর একটা ছোট সেল চুজ করব। এই ডিআর সেলের ভলিউম কত? 4 পাই r² ডিআর। 4 পাই r² ডিআর এইটুকু সেলের একটা ছোট্ট ভলিউম। আচ্ছা, একটু R1 বলি, কারণ এটাকে তো আর ধরেছি, তাহলে ভুলে যাবে। 4 পাই r1² dr1, এইটুকু হচ্ছে ভলিউম। এইটুকুর মধ্যে কত চার্জ আছে? কিন্তু রো না, 4 পাই r² dr সেলের ভলিউম বলছি আমি, স্ট্রিপটার ভলিউম বলছি আমি, শেয়ারের ভলিউম বলিনি। ইজ ইকুয়াল টু 4 পাই r1² dr1 ইন্টু cr1। তাহলে কত হবে? 4 পাই r1³ dr1 ইন্টু c। তাহলে টোটাল চার্জ আপ টু রেডিয়াস আর, আমি কিউ আর নাম দিলাম, তার মানে টোটাল চার্জ আপ টু রেডিয়াস আর, কিউ আর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 4 pi c out of integration r1³ dr1 from 0 to r. So this is 4 pi c r1 up to the power 4 pi। ওকে, ঠিক আছে, কোনো ডাউট? এবার কি হবে? ই দিস ইজ ইকুয়াল টু, ওই একই ফর্মুলা লাগাবো আমি, 4 pi c r to the power 4 by 4 into 4 পাই r²। 4 পাই কেটে কেটে গেল, 4 পাই কেটে গেল, 4 সরি c/4 আর এপসিলন নট থাকবে এখানে, c/4 এপসিলন নট r²। দেখ, ফিল্ড ইনসাইড r² তাহলে খেয়াল কর, কনস্ট্যান্ট হলে r টু দি পাওয়ার 0 হলে পাওয়ার হচ্ছে r টু দি পাওয়ার 1 রো ইন্টু r টু দি পাওয়ার 0, তার মানে তো রো কনস্ট্যান্ট, তার ক্ষেত্রে প্রপোর্শনাল টু r। রো যদি r এর ফাংশন হয়, তাহলেও একটা +1 হয়ে আসছে। তাহলে রো যদি r² হয়, তাহলে এখানে কি হবে? তাহলে r টু দি পাওয়ার 3 এক করে বাড়ছে, 0 হলে 1, 1 হলে 2, 2 হলে 3। তাহলে দেখ, এটার জন্য আর অঙ্ক করার দরকার নেই, এমসিকিউ তে ওই আইডিয়াটা দিয়ে বসালেই হয়। হ্যাঁ, এই ট্রিকটা মাথায় রাখতে হবে। দুজনকেই বলছি, ভেরি শর্ট আনসার কনসেপচুয়াল প্রবলেমস 1.62, পেজ নাম্বার 1.62। এটা আমি দুজনকেই ধরবো আগে, মানে পরের দিন ক্লাসের শুরুতে এই জায়গা পড়া হয়েছে কিনা। হ্যাঁ, এই জায়গা পড়া হয়েছে কিনা আমি জিজ্ঞেস করবো দুজনকে। এবার আমি একটা কনসেপ্টে আসছি। কন্ডাক্টরের ক্ষেত্রে কিছু কিছু প্রপার্টি আমাদেরকে জানতে হবে। নাম্বার 1,
যদি কন্ডাক্টরটা সলিড হয়, তুমি যদি ভেতরে কোনো চার্জ ওর মধ্যে রাখো, তখন এই কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকবে না, বাইরে চলে যাবে সারফেস। কেন? হ্যাঁ, এখানে একটা কোশ্চেন তোদের বইতে দেওয়া আছে 1.64 পেজে। Why do charges reside on the surface of the conductor? Charges lie at the ends of the line of force. The lines of force have a tendency to contract in length. The lines of force pull charges from inside the conductor to its outer surface. এই যে কথাটা, এই কথাটাকে কিভাবে আমরা বুঝতে পারি? এখান থেকে যদি আমি কিছু ফিল্ড লাইন্স কনসিডার করি, এই চার্জটাকে ভেতরে রাখতে গেলে, তার মানে তো এখানে ফিল্ড আছে, মানে তো তাই, যদি এখানে একটা চার্জ রাখি তার মানে হচ্ছে যে এখানে ফিল্ড আছে। ফিল্ড যদি ওখানে থাকে, তাহলে মানে কন্ডাক্টরের ইনসাইডে কোনো ফিল্ড থাকবে না। কন্ডাক্টরের ইনসাইডে ফিল্ড আছে মানে বুঝতে হবে যে পোটেনশিয়ালের একটা চেঞ্জ, পোটেনশিয়াল ওখানে চেঞ্জ করছে, এটা মানে তাই না। এখন কন্ডাক্টরের ভেতরে পোটেনশিয়াল যেটা হয় ইকুয়াল পোটেনশিয়াল। তো সেই জায়গায় আমি না গিয়ে আপাতত এইটাকে এইভাবে বুঝতে বলছি যে এর ভেতরে কোনো ফিল্ড থাকবে না, ইনসাইডে কন্ডাক্টর কোনো ফিল্ড থাকবে না, যে রকমই সিচুয়েশন ক্রিয়েট করে নে তুমি, যতটুকু পোর্শন কন্ডাক্টর তার মধ্যে কোনো ফিল্ড থাকবে না। নাম্বার ওয়ান, যদি আমি কোনো চার্জ দিই তাহলে অবভিয়াসলি সে বাইরে সারফেসে চলে যাবে, তার ভেতরে থাকার কোনো জায়গা নেই। এইখান থেকে এইখান থেকে শেষ হচ্ছে কোথায়? এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর দিকে তো ও চলে যেতেই পারে, কারণ ওর কাছে ওটা তো কন্ডাক্টর, যাওয়ার অপশন আছে ওর কাছে, ন্যাচারালি চলে যাবে। বুঝা গেল? সেই জন্য ভেতরে কোনো চার্জ, হ্যালো, হ্যাঁ, কতক্ষণ? আমি এই পোর্শনটা রেকর্ডিং করা থাকছে তো পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। এই যে পোর্শনটা, ইন এনি কেস এর ভেতরে কোনো ফিল্ড থাকবে না, চার্জ থাকবে, ফ্রি চার্জ থাকবে। Why electric field is zero inside a conductor? This is because charges reside on the surface of the conductor and not inside. Why does electric field lines not form a closed loop? Electric field lines start from a positive charge and end to the negative charge, or they fade out at infinity. যদি নেগেটিভ চার্জ কাছাকাছি না থাকে ইনফিনিটিতে চলে যায়, যেরকম পয়েন্ট চার্জ দেখেছিলাম এরকম করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য কোনো লুপ ফর্ম করছে না। Alternatively, electrostatic field is a conservative field. এটা আমি এর মধ্যে যাচ্ছি না এখন। কোনো কনজারভেটিভ ফিল্ডে ফিল্ড লাইন্স কখনো ক্লোজ লুপ হয়।
why do the electric field lines never cross each other? যদি দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রস করে যায় ওটা লেখা ছিল তাহলে ইন্টারসেকশন পয়েন্টে দুটো ট্যানজেন্ট হবে। এটা ডিরেকশন একটার মধ্যে এই যে কোশ্চেনস গুলো রয়েছে এই কোশ্চেনস গুলো প্রত্যেকটা জায়গা লাগবে। আপ টু পেজ 1.66 কনসেপচুয়াল প্রবলেমস রয়েছে। এগুলো কোশ্চেনস গুলো এগুলো আমার লাগবে, আমি ধরবো কিন্তু পরের দিন পড়া শুরু হয়। নেক্সট কিছু জিনিস বলার আছে। একটা প্রবলেম হচ্ছে পেজ নাম্বার 1.70 প্রবলেমস অন হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। এই যে প্রবলেমটা দেখ, বলেছে যে এরকম কতগুলো সেল আছে এ বি সি, এর রেডিয়াস এ, এর রেডিয়াস বি, এর রেডিয়াস সি। এর মধ্যে একটা চার্জ আছে, সরি তিনটে রেডিয়াস, দুটো রেডিয়াস কথা বলেছে, সিটা আমি বেশি এটা ফেলেছি। যাই হোক, এর মধ্যে একটা চার্জ আছে কিউ, এর মধ্যে একটা চার্জ আছে কিউ। জানতে চেয়েছে এই ধর সি রেডিয়াসে ফিল্ড কত হবে। সেল এইটা সেল, এটা সেল একটা, এটা আরেকটা সেল, এর মধ্যে একটা চার্জ আছে কিউ, এর মধ্যে একটা চার্জ আছে কিউ, সি দূরে, এই এখানে গাউসিয়ান সারফেস হবে। তাহলে জানতে চাচ্ছি এখানে ফিল্ড কত, কি হিসেব বলছি বল দেখি। ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাই 4 এপসাইলন নট এই রেডিয়াসটা যেটা হবে যেটা স্কয়ার এই রেডিয়াস বল বল আরেকবার বল। capital Q plus small q by 4 pi epsilon naught radius to square. বাহ, কারণ বাইরে হচ্ছে। ভেরি গুড ভেরি গুড। ভেতরে হলে ভেরি গুড, তাহলে কিউ প্লাস কিউ বাই 4 pi epsilon naught সি স্কয়ার। এবার সি যদি আরো বাড়াই কমাই সে অ্যাকর্ডিংলি হয়ে যাবে, বাইরে থাকলেই হবে। ভেতরে হলে তাহলে এর জন্য থাকবে কিউ বাই, এটা ধর কিছু একটা বল, তাহলে কিউ বাই 4 pi epsilon naught 4 pi epsilon naught আর আর বলছি, যাই হোক কিছু একটা, এটাকে আর আর বলছি, একই ঠিকই আছে। বাহ, এইটা হলো কি যেখানে আর গ্রেটার দেন বি, এখানে কি আর এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। পরিষ্কার? এবার একটা প্রশ্ন, একটা চার্জ প্লেট আছে, এটা প্লাস চার্জ প্লেট মানে হচ্ছে এরকম, এই এরকম, এর তলায় এরকম আরেকটা প্লেট, দুটো প্লেট, এটা একটা এটা একটা। এটা প্লাস এটা মাইনাস, ইলেকট্রিক ফিল্ড লাইনস কেমন হবে? গুড। আমি এইখানে একটা পজিটিভ চার্জকে ছেড়ে দিলাম, তার ট্র্যাক কেমন হবে, মোশনের ট্র্যাক কেমন হবে? বাহ, তাহলে সে যখন এইভাবে আসবে তার জন্য অ্যাক্সেলারেশন কোন দিকে রয়েছে? ভ্যালু কত হবে? ধরে নিলাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই, ভ্যালু কত হবে? আর একটা চার্জ কি? বাহ, গুড গুড। তাহলে অ্যাক্সেলারেশন হয়ে যাবে কিউ ইনটু ই বাই এম। তাহলে এবার দেখ আমি কিন্তু এখানে লাইক আ প্রজেক্টাইল ফেলতে পারি, কিরকম দেখ। আমি বললাম সাপোজ এই ডিসটেন্সটা হচ্ছে ডি, কথার কথা এই ডিসটেন্সটা ডি,
এবং আমি বললাম এই মাঝখানে এইটুকু জায়গা এটা হচ্ছে স্মল টি। আমি আমার মতো করে বোঝাচ্ছি, কোনো প্রবলেমে আলাদা করে ডেটা সেরকম করে দিতে পারি। আমি এই এই ডিস্টেন্সটাকে টি বললাম, এই পুরোটাকে ডি বললাম। আমি বললাম এরকম ভাবে যে চার্জটাকে আমি এখানে ছেড়েছি আর এটা এরকম করে গ্রেজ করে বেরিয়ে গেল, এরকম করে গ্রেজ করে বেরিয়ে গেল, তাহলে তার কন্ডিশন কি হবে? হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে যদি চার্জটাকে আমি এরকম করে রেখে দিতাম, সে এরকম করেই আসতো, তার উপরে ফোর্সটা এদিকে, তা সে সামনের দিকে যাচ্ছে, নিশ্চয়ই তার উপরে কোনো ভেলোসিটি ভি দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল এই যে টাইমে সে কভার করেছে এই ডি লেন্থটা, দ্যাট টাইম, ও আচ্ছা এই দুটো ভুলি যাচ্ছে, এটা একটা এক্স বলি তাহলে। তাহলে টাইম টি দিস ইজ ইকুয়াল টু ডি বাই ভি। সেই একই টাইমে, এই টাইম টি হচ্ছে ডি বাই ভি, তাহলে সেই একই টাইমে সে এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে ভার্টিক্যালি। তাহলে এক্স দিস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার। এইখান থেকে এইখানে যাওয়ার টাইম, সে হরাইজন্টালি তো এতটা গেছে, এখানে যাওয়া মানে তো সে হরাইজন্টালি এতটা গেছে, ভার্টিক্যালি এতটা। এক্স ইজ হাফ হাফ টি স্কয়ার, তাহলে হাফ ইভি বাই এম ইনটু টি স্কয়ার, দ্যাট ইজ হাফ ইউ বাই এম ইনটু টি স্কয়ার, মানে টি স্কয়ার বাই বোঝা গেল? কাইনেমেটিক্স একদম সেম, পরিষ্কার। এই ধরনের একটা প্রবলেম থাকে যে একটা ধর হেক্সাগন আছে, এই হেক্সাগনের সাইড এল, প্রত্যেকটা জায়গায় কিউব চার্জ বসে আছে। বেঞ্জিন, এখানে কেউ নেই। হ্যাঁ, এখানে কেউ নেই। এবারে বলেছে যে এরা কজন আছে, 1 2 3 4 5 জন আছে, এদের জন্য এখানে ফিল্ড কত জানতে চেয়েছে। তাহলে এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, ঠিক আছে। ক্যান্সেল করবো। ও দেখ, এটার ভ্যালু আমি দুভাবে বুঝতে পারি। একটা হচ্ছে চোখে দেখে বোঝা যাচ্ছে যে এটা আলটিমেটলি যা থাকবে তাই, কিন্তু এরকম তো অনেক সিচুয়েশন হতে পারে যেখানে পেন্টাগনের ক্ষেত্রে ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাবে, ডাইরেক্ট একই লাইনে বেরোচ্ছে, তখন আমরা প্রবলেমটাকে কিভাবে সলভ করবো? তখন সলভ করবো এইভাবে, এখানে যদি কেউ বসে থাকতো তাহলে তো জিরো হতেই হবে। তাহলে ও এটা এখানে যতটা ফিল্ড ক্রিয়েট করে সেটাই বাকি মিলে ক্রিয়েট করছে নিশ্চয়ই। আগে এটা বুঝতে পেরেছিস, মানে একজনের ফিল্ডই ক্যালকুলেশন করলে হবে, বাকিদেরটা করারই দরকার নেই। এখানেও কিন্তু ওই ফর্মুলাটাই কাজে লাগছে। আমি যদি কেবল ওরটাই ক্যালকুলেট করি মাইনাস কিউ ধরে, তাহলে তো হিসাবটা বেরিয়ে যায় অটোমেটিক্যালি। মানে এরা সবাই মিলে আলটিমেটলি দেখতে পাচ্ছে যে এদিকে হচ্ছে, আমি ধরে নিলাম এখানে নেই মানে মাইনাস কিউ আছে, বাকি 5 জনেরটা ক্যালকুলেট হয়ে গেল। সেটা এখানে ডাইরেক্টলি লাইন লাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে আমার চোখে আসছে, যে কোনো জায়গায় যদি না থাকতো তাহলেও ব্যাপার একই হতো।
যদি সেখানে জিরো হয়ে থাকে, দেখে নিবি আগে যে সব চার্জ বসাবে সেখানে জিরো হচ্ছে কিনা। তার মানে একজন যদি না থাকে, তার মানে সে যতটা ফিল্ড ক্রিয়েট করে সেটাই হচ্ছে বাকিদের জন্য নেট ফিল্ড। এটা মাইনাস বসে যাবে আগে। কারেক্ট। এই যে প্রবলেমটা, সেটা হচ্ছে কি যে আমি এখানে একটা প্লাস কিউ রেখেছি আর এটা কন্ডাক্টর, এর ভেতরে ফিল্ড জিরো হতেই হবে। এই যে আইডিয়া গুলো দিচ্ছি কিন্তু এমনি নয়, এই আইডিয়া গুলো ক্যাপাসিটারে আমার ডাইরেক্ট কাজে লাগে, সেই জন্য আমি এই জায়গাগুলোকে ফোকাস করছি। কন্ডাক্টর কি বলেছি? কন্ডাক্টর তো তখন তো কি বলেছে, ফিল্ড জিরো হবে। থাকলেও ফিল দিবে এটা কন্টাক্ট। এবার মজাটা দেখ, যদি এখানে চার্জ থাকে আর এখানে ফিল্ড জিরো হয়, তার মানে তো এর মধ্যে নেট চার্জও জিরো হতে হবে, গাউস ল তো তাই। তার মানে ডেফিনেটলি সে এখানে মাইনাস কিউ চার্জ অন দা সারফেস ইনডিউস করবে, সেই মাইনাস কিউটা আবার এখানে একটা প্লাস কিউ চার্জ ইনডিউস করবে। তখন দেখ জিরো, আর বাইরে তুই যদি গাউসিয়ান টানিস, টোটাল চার্জ কত, কিউ অ্যান্ড কিউ এক সেই এফেক্টে বাইরে আছে। এই যে কনসেপ্টটা আমি বললাম, এটা আমার ডাইরেক্ট ক্যাপাসিটরে কাজে লাগবে, যে কন্ডাক্টর থাকলে সে কিরকম করে চার্জটাকে ইনডিউস করে। এই মোটামুটি চ্যাপ্টারটা একটা ওভারঅল হলো। এবার এটাকে গোছাতে হবে। কনসেপচুয়াল কোশ্চেন গুলো পড়লি, কোশ্চেন গুলো পড়লি, এই যে নিউমেরিক্যাল গুলো করা রয়েছে 1.77 পেজ, 1.76 পেজ, এই যে নিউমেরিক্যাল গুলো করা রয়েছে, দেখে আইডিয়া করে আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করতে হবে একদম ধরে ধরে। খুব বেশি সময় লাগবে না, থরো পড়াশোনা করলে বেশিক্ষণ লাগবে না, কারণ আর ওগুলো বোঝাবুঝির কিছু নেই, যা বোঝানো হয়ে গেছে, জাস্ট জিনিসটাকে দেখে নেওয়া, রেডি করা হয়ে গেল। হয়ে না যাওয়ার পরে এই যে টেক্সট বেস এক্সারসাইজ আছে না, এই কোশ্চেন গুলোকে পড়ে দেখবি কোন কোশ্চেনটা তুই জানিস না, করতেই পারিস, কিন্তু পড়ে দেখতে হবে যে কোন কোশ্চেন গুলো তুই আইডিয়া করতে পারছিস না যে কি হবে। কারণ পড়ে নে যে এই কোশ্চেনটাকে আমি জানি নাকি জানি না, ওই কোশ্চেনটাকে আমি কি জানি নাকি জানি না, এটা তো বুঝতে পারবি, এটা জানি না সেটা জানতে হবে। এইসব এত কত কোশ্চেন আছে, হ্যাঁ তো আইডিয়া করতে হবে তো যে আমার এই কোশ্চেনটা কি, এই যে অ্যাটলিস্ট সিবিএসই গুলো, অ্যাটলিস্ট বোর্ডের মার্কস যেগুলো রয়েছে, দেখ পাশে সিবিএসই এত, সিবিএসই এত যে লেখা আছে, অ্যাটলিস্ট সেগুলো আইএসসি, সেগুলোকে নিয়ে সেখানে কিছু কিছু কোশ্চেন আনসারও দেওয়া রয়েছে, আনসার অসুবিধা হয়েছে মানে দেখবি, না বুঝতে পারলে আমাকে দেখাবি। এই হলো ঘটনা। এবার এখানে দেখ থিওরিটিক্যাল ডেরিভেশনস এর জন্য দেওয়া আছে শর্ট আনসার কোশ্চেন্স, মানে এগুলো থিওরিটিক্যাল ডেরিভেশন, এগুলোকে পড়ে পড়ে লিখতে হবে, পেজ নাম্বার 1.88, এগুলো পড়ে পড়ে লিখতে হবে শর্ট আনসার কোশ্চেন, তবে গিয়ে বোর্ডের ডেরিভেশনের জন্য রেডি হলো। ব্যাপার এত সহজ নয়, এইটা হওয়ার পরে চ্যাপ্টারটা মোটামুটি রেডি। আর অ্যাটলিস্ট বোর্ডের কোশ্চেন গুলো করবি, অ্যাটলিস্ট তুই আগে এটা আগে কর, দেখবি এনসিইআরটি অনেকটা হয়ে গেছে, তারপরে করতেই পারিস, না কেউ বলে। এই তবে কি ইলেকট্রোস্ট্যাটিক্সটা হলো, এই ইলেকট্রোস্ট্যাটিক্স হয়ে গেল, 2-3টে ক্লাসের মধ্যে শেষ হয়ে গেল, মানে এই পার্টটা। এবার ইলেকট্রিক পোটেনশিয়াল আসবে। যদি 12 যে এবার যে পরীক্ষাগুলো হবে মোটামুটি অনেক কঠিন করেই হবে, তখন রিভাইজ করলে এবারে পারবো না কোশ্চেন।